বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসগুলো আমরা onlinetivet.com facebook.com/onlinetivet-এ দেখতে পাবো। উপস্থাপনা আমি মোহাম্মদ শাহনেওয়াজ, জুনিয়র ইন্সট্রাক্টর টেক আরএসি, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট, নরসিংদী। টেকনোলজি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, পর্ব ষষ্ঠ, বিষয় অ্যাডভান্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, বিষয় কোড ৬৭-২৬১। দ্বিতীয় অধ্যায়, কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন পদ্ধতির ধারণা। আজকের কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন পদ্ধতির আলোচ্য বিষয়সমূহ: কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন পদ্ধতির ধারণা, ইন্টারকুলার ব্যবহারের ফলে কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন পদ্ধতির সুবিধা, ইন্টারকুলার ব্যবহৃত বিভিন্ন মাল্টি স্টেজ বা কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন পদ্ধতি, লিকুইড ইন্টারকুলার ব্যবহৃত দুটি ধাপে সংকোচন পদ্ধতি, ওয়াটার ইন্টারকুলার, লিকুইড সাবকুলার ব্যবহৃত দুই ধাপে সংকোচন পদ্ধতি, ওয়াটার ইন্টারকুলার, লিকুইড সাবকুলার এবং লিকুইড ফ্লাশ চেম্বার ব্যবহৃত দুই ধাপে সংকোচন পদ্ধতি, ওয়াটার ইন্টারকুলার ব্যবহৃত তিন ধাপে সংকোচন পদ্ধতি, কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন পদ্ধতির সমস্যার সমাধান। এই বিষয়গুলো আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। ইন্ট্রোডাকশন। কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন পদ্ধতি মূলত যৌগিক বাষ্প সংকোচন পদ্ধতি। এক্ষেত্রে দুই বা ততোধিক কম্প্রেসর যুক্ত হয়ে সংকোচন প্রক্রিয়া সম্পন্ন করে। যৌগিক সংকোচন হিমায়ন পদ্ধতিতে ইন্টারকুলারের সমন্বয়ে গঠিত হয়। ইন্টারকুলার মূলত প্রথম কম্প্রেসরের হিমায়ক সংকোচন করার পর দ্বিতীয় কম্প্রেসরের সংকোচন করার পূর্বে হিমায়ককে কিছুটা শীতল করতে ব্যবহৃত হয়। এছাড়াও ইন্টারকুলার ব্যবহারের ফলে কম্প্রেসরের কাজ কম লাগে, যার ফলে কপের মান বেশি হয়। নিচু তাপমাত্রা আনয়নে কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন বা যৌগিক হিমায়ন পদ্ধতি ব্যবহৃত হয়। আমরা আজকে কম্প্রেসরের কাজ কিভাবে কম লাগে এবং কোপ কিভাবে বৃদ্ধি পায় সে বিষয়গুলো দেখব, এবং ইন্টারকুলার ব্যবহারের ফলে আমাদের কোপ কিভাবে বৃদ্ধি পায় এবং ইন্টারকুলারের কাজ কি সে বিষয়গুলো বিস্তারিত জানব। কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন পদ্ধতির ধারণা। দুই বা ততোধিক কম্প্রেসর ব্যবহার করে বিভিন্ন ধাপে সংকোচন করার প্রক্রিয়াকে কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন পদ্ধতি বলে। কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন পদ্ধতিকে মাল্টি স্টেজ ভ্যাপার কম্প্রেশন পদ্ধতিও বলা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন পদ্ধতি দেখানো হয়েছে দুই স্টেজের। এখানে দুইটা কম্প্রেসর ব্যবহার করা হয়েছে, তোমরা দেখো। একটা লো প্রেশার কম্প্রেসর, একটা হাই প্রেশার কম্প্রেসর। লো প্রেশার কম্প্রেসর এখানে আমরা এল লিখে দিলাম, হাই প্রেশার কম্প্রেসর এখানে আমরা এইচ লিখে দিলাম। ঠিক আছে। লো প্রেশার কম্প্রেসর এখানে 1 থেকে 2-এ কাজ করতেছে, তাহলে 1 থেকে 2-এ এখানে লো প্রেশার কম্প্রেসর কাজ করলো। তারপর 2 থেকে কোথায় আসছে? 3-এ আসছে। 2 থেকে 3-এ আসার মাঝখানে এখানে কি ছিল? একটা মিক্সিং চেম্বার। ঠিক আছে, এখানে একটা মিক্স চেম্বার আছে। মিক্স চেম্বারটা কি করছে আমরা দেখি। এখানে তোমরা দেখো এখানে কি কি আছে। লো প্রেশার কম্প্রেসর, মিক্সিং চেম্বার, তারপরে এখানে হাই প্রেশার কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস একটা, তারপরে ফ্লাশ কুলার,
তারপর আরেকটা এক্সপানশন ডিভাইস, তারপরে ইভ্যাপোরেটর, তারপরে আবার কম্প্রেসর। আবার এই ফ্লাশ কুলার থেকে আবার এখান দিয়ে সোজা চলে গেছে মিক্সিং চেম্বারে। ঠিক আছে, তাহলে 1 থেকে 2-এ কম্প্রেশন হওয়ার পরে এই 2 থেকে 3-এ যে আসছে, এখানে দেখো হিট ছেড়ে দিছে, তাপ কমে গেছে। তাপ কমছে কিভাবে? এখানে ফ্লাশ চেম্বার থেকে যেই বাষ্প রেফ্রিজারেন্টটা আসতেছে, সেই বাষ্প রেফ্রিজারেন্টের সাথে এই 1 নম্বর কম্প্রেসরের বাষ্প রেফ্রিজারেন্ট মিক্সড হয়েছে। দুইটা মিক্সড হওয়ার পরে এখানে কিছু তাপমাত্রা কমছে, তাপ কমে গেছে। ঠিক আছে, তাপ কমার ফলে এখানে 2 থেকে 3-এ চলে আসছে। তাহলে আমাদের এই ফ্লাশ চেম্বারটা যদি না থাকতো তাহলে কি হতো? এখানে তাপটা কমতো না। তাহলে এই তাপটা কমানোর জন্য এই ফ্লাশ চেম্বারটা কাজ করতেছে। ঠিক আছে, এই তাপটা কমে গেলে কি লাভ হয় আমরা একটু দেখি। এই তাপটা কমে গেলে দেখো, এখানে তাপটা কমে গেলে এই অংশটুকুর কাজ কমে যায়। কম্প্রেসরের এই অংশটুকুর কাজ কি হয়? কমে যায়। আমরা জানি কপ ইজ ইকুয়াল টু রেফ্রিজারেটিং ইফেক্ট ডিভাইডেড বাই কম্প্রেসর ওয়ার্ক ডান, ডাব্লিউডি। তাহলে এখানে যদি ডাব্লিউডি কি হয়? কমে যায়, তাহলে কপ কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে এখানে ডাব্লিউডিটা কে কমাইছে? এই ফ্লাশ চেম্বার। ঠিক আছে, এই অংশটুকুর কাজটা কমে গেছে। তারপর 3 থেকে কোথায় গেছে? 4-এ গেছে। দ্বিতীয় কম্প্রেসর 3 থেকে 4। ঠিক আছে, 3 থেকে 4-এ দ্বিতীয় কম্প্রেসরে গেল। এখানে কম্প্রেশন হওয়ার ফলে এখানেও প্রেশার, টেম্পারেচার দুইটাই বৃদ্ধি পেয়েছে। তারপরে 4 থেকে 5-এ কোথায় আসছে? কনডেনসেশন হয়েছে। কনডেনসেশনের পরে এই সম্পৃক্ত তরল হয়েছে। তারপরে একটা এক্সপানশন ডিভাইস, এই এক্সপানশন ডিভাইস 5 থেকে 6-এ আসছে। 5 থেকে 6-এ একটা এক্সপানশন ডিভাইস, 6-এ আসার পরে কোথায় গেছে? ফ্লাশ চেম্বারে। তো এই ফ্লাশ চেম্বার থেকে একটা 7-এর দিকে চলে গেছে। ঠিক আছে, আরেকটা চলে আসছে 8-এ। তাহলে এই ফ্লাশ চেম্বারটা তো 7-এ যাওয়ার ফলে এখানে কম্প্রেসরের ওয়ার্ক কমাইছে, কপ বৃদ্ধি করছে। আবার যখন 6-এ আসছে তখন দেখো রেফ্রিজারেটিং ইফেক্ট বৃদ্ধি করছে। 6 থেকে যখন 8-এ আসছে তখন দেখো রেফ্রিজারেটিং ইফেক্ট বৃদ্ধি করছে। 6 থেকে কোথায় আসছে? এই দেখো 8-এ আসছে। কিভাবে? এই ফ্লাশ চেম্বারের মাধ্যমে, তাই না? তাহলে 6 থেকে 8-এ আসার ফলে এই রেফ্রিজারেটিং ইফেক্টটা কী হয়েছে? এই অংশটুকু বৃদ্ধি পাইছে। তাহলে আমরা জানি রেফ্রিজারেটিং ইফেক্ট বৃদ্ধি পাইলেও কপ বৃদ্ধি পায়, কম্প্রেসর ওয়ার্ক ডান কমে গেলেও কপ বৃদ্ধি পায়। তাহলে এই ফ্লাশ চেম্বারটা কী কাজ করতেছে? দুইটা কাজ করতেছে। এখানে একে আমাদের কাজ কমা দিচ্ছে, আবার এখানে কম্প্রেসরের কাজ কমা দিচ্ছে, আর এখানে রেফ্রিজারেটিং ইফেক্টটাও বৃদ্ধি করছে। তারপরে দেখো 8 থেকে 9-এ চলে আসছে। 8 থেকে 9-এ আরেকটা এক্সপানশন ডিভাইসের কাজ। এই এক্সপানশন ডিভাইসের কাজের ফলে এটা 8 থেকে 9-এ আবার প্রেশার কমে আসছে। কমে আসার পরে তারপরে কোথায় গেছে? ইভ্যাপোরেটরে। ইভ্যাপোরেটরে বাষ্পায়ন হয়েছে। বাষ্পায়ন হওয়ার ফলে এটা 9 থেকে কোথায় চলে আসছে? 1-এ চলে আসছে। তারপরে আবার 1 থেকে আবার কম্প্রেসর ঢুকে পড়ছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে ফ্লাশ চেম্বার রেফ্রিজারেটিং ইফেক্ট এবং কম্প্রেসর ওয়ার্ক ডান দুইটাই কমায়। অর্থাৎ এই ফ্লাশ চেম্বারটি কী করতেছে? কপ বৃদ্ধি করতেছে। ঠিক আছে, আমরা যদি দেখো আমরা মাল্টি স্টেজ কম্প্রেসর কেন ব্যবহার করি? এখানে যদি আমরা একটা বড় কম্প্রেসর ব্যবহার করতাম, এই ফ্লাশ চেম্বার, মিক্সিং চেম্বার আর দুইটা কম্প্রেসর না ব্যবহার করতাম, তাহলে কি হতো? তাহলে এখান থেকে সরাসরি কম্প্রেসর হওয়ার ফলে 1 থেকে 2 প্রাইম এখানে চলে আসতো। তাহলে দেখো এই অংশটুকুর কাজ বেশি লাগতো, এই অংশর কাজটাকেও বেশি লাগতো। এখন আমরা এই অংশটুকুর কাজ কি করতেছি? এই ফ্লাশ চেম্বার এবং 2 স্টেজ হওয়ার কারণে কম লাগতেছে। তো এইটা তাহলে মাল্টি স্টেজ আমাদের এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটা কি করে? কপ বৃদ্ধি পায়, কম্প্রেসর ওয়ার্ক ডান কমায়। বোঝা গেছে? আমার সাউন্ড আশা করি শোনা যাচ্ছে। এটা একটা পিএইচ ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ, প্রেশার এবং এনথালপি ডায়াগ্রাম। ঠিক আছে, এরপর আমি
চলে যাচ্ছি 2.2-এ। তাহলে এখানে বলা আছে কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশনে ইন্টারকুলারের ব্যবহারের সুবিধা। তো একটু আগে আমরা দেখলাম যে ইন্টারকুলারের ব্যবহারে আমাদের কি কি সুবিধা পাওয়া যায়, তাই না? সুবিধাগুলি তাহলে তোমরা এই একটু আগের বর্ণনা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা এই ইন্টারকুলারের কাজটা সুবিধার ব্যবহারের সুবিধা তোমরা নিজেরাই বলতে পারবা, এটা আমি আশা করতেছি বলতে পারবা। তারপর আমরা একটু পড়ে নিচ্ছি, দেখি এখানে কি বলছে। এখানে বলা আছে দেখো, প্রতি কেজি রেফ্রিজারেন্ট সংকোচন করতে কম্প্রেসর কর্তৃক কাজ সিঙ্গেল স্টেজের তুলনায় কম লাগে। তাহলে সিঙ্গেল স্টেজের তুলনায় একটু আগে আমরা দেখলাম কাজ কম লাগে, কম্প্রেসর ওয়ার্ক ডান কমায় দেয়। আয়তনিক দক্ষতা বৃদ্ধি পায়, এটা আয়তনিক দক্ষতা বৃদ্ধি পায়। লিকেজ লস কম হয়। এটি সমমানের টর্ক সরবরাহ করে, ফলে ছোট আকারের ফ্লাইহুইলের প্রয়োজন হয়। কম তাপমাত্রার কারণে সঠিক লুব্রিকেশন সম্পন্ন হয়। কম্প্রেসর ব্যয় কমায়, কপ বৃদ্ধি পায়। যেহেতু কম্প্রেসর কাজ কমায় তার মানে এটার ব্যয়ও কমায়। তাহলে কি হয়, কপ মানে আমরা কি জানি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, অর্থাৎ দক্ষতা বৃদ্ধি পায়। বুঝা গেছে? তাহলে এখানে দেখো এই 1 নম্বর একটা কম্প্রেসর এখানে দেখানো হচ্ছে। এই কম্প্রেসর থেকে কোথায় আসছে, 1 নম্বর কম্প্রেসর থেকে 2 নম্বর কম্প্রেসরে যাওয়ার মাঝখানে একটা ওয়াটার কুলার ব্যবহার করা হয়েছে, ওয়াটার ইন্টারকুলার এখানে ব্যবহারের ফলে এটাও কি করছে, কাজ কমে গেছে। আমরা যদি এভাবে ড্র করি একটা ফিগার, দেখো ঠিক আছে, এরকম যদি ড্র করি দেখো 1 নম্বর থেকে 2 নম্বরে আসছে। 1 থেকে 2 হলো প্রথম কম্প্রেসর, তারপরে 3 থেকে 4 হলো দ্বিতীয় কম্প্রেসর। তাহলে এখানে এই কুলারটা কি কাজ করছে, এই অংশটুকু তাপটা কমায় দিছে, তাই না? তাপটা কমা দেওয়ার ফলে এই অংশটুকুর কাজটা কি কম লাগছে, আমাদের এই অংশটুকুর কাজটা বেশি লাগতো, তাহলে এই অংশটুকুর কাজটা কমায় দিছে। ঠিক আছে, বোঝা যাইতেছে তো? তাহলে একটা কম্প্রেসর, এই 2 স্টেজ কম্প্রেসরের ক্ষেত্রে মাঝখানে যদি আমরা একটা ওয়াটার ইন্টারকুলার ব্যবহার করি তাহলে এই কম্প্রেসর ওয়ার্ক ডানটা কমে আসে, কপ বৃদ্ধি পায়। তারপরে এখানে বলা আছে ইন্টারকুলার ব্যবহৃত বিভিন্ন মাল্টি স্টেজ বা কম্পাউন্ড ভ্যাপার কম্প্রেশন পদ্ধতি। এই ওয়াটার ইন্টারকুলার ব্যবহার করার ফলে যে কতগুলি পদ্ধতি আছে এটা আমরা একটু দেখিনি। লিকুইড ইন্টারকুলার ব্যবহৃত 2 ধাপে সংকোচন। ওয়াটার ইন্টারকুলার 2 ধাপে সংকোচন। ওয়াটার ইন্টারকুলার, লিকুইড সাবকুলার, লিকুইড ফ্লাশ চেম্বার ব্যবহৃত 2 ধাপে সংকোচন। ওয়াটার ইন্টারকুলার, লিকুইড সাবকুলার, ফ্লাশ ইন্টারকুলার ব্যবহৃত 2 ধাপে সংকোচন। ফ্লাশ ইন্টারকুলার ব্যবহৃত 3 ধাপে সংকোচন পদ্ধতি। ওয়াটার ইন্টারকুলার ব্যবহৃত 3 ধাপে সংকোচন পদ্ধতি। ফ্লাশ চেম্বার ইন্টারকুলারের ব্যবহৃত 3 ধাপে সংকোচন পদ্ধতি। এরপর আমরা 2.4 দেখো, 2.4-এ বলা আছে লিকুইড ইন্টারকুলার ব্যবহৃত 2 ধাপে সংকোচন পদ্ধতি বর্ণনা করতে হবে। তো এখানে একটা চিত্রে দেখা যাচ্ছে যে 2 ধাপে সংকোচন পদ্ধতি উইথ লিকুইড ইন্টারকুলার। তো তোমরা এখানে দেখো, এখানে আগের চিত্রটার মতো এটা না। আগের চিত্রে এখানে একটা মাত্র লাইন ছিল, তাই না? আর এখানে দেখো 2টা লাইন। এখানে লিকুইড ইন্টারকুলারে আইসে ঢুকছে, তারপর লিকুইড ইন্টারকুলার থেকে বের হয়েছে। তাহলে মিক্সিং চেম্বারটা কিন্তু নিচে, আর আগেরটার মিক্সিং চেম্বারটা কি ছিল, উপরে ছিল, তাই না? তাহলে প্রত্যেকটা চিত্র কিন্তু ভিন্ন ভিন্ন হবে, এটা তোমাদের আঁকা শিখতে হবে এবং সেই অনুযায়ী H1 PH ডায়াগ্রাম ড্র করতে হবে এবং সেই অনুযায়ী H1 H2 H3 H4 এগুলি বের করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি, এটাকে বলা হয়েছে লো, অর্থাৎ লো মানে নিচেরটা। তারপরেরটা বলা হয়েছে হাই প্রেশার কম্প্রেসর, তার মানে এটা উপরটা। যেহেতু আমরা জানি প্রেশার উপরে গেলে হাই হয়, নিচে গেলে লো হয়, তাহলে হাইয়েরটা উপরে থাকবে আর লোয়েরটা নিচে থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম কম্প্রেসরে 1 থেকে 2-এ সংকুচিত হওয়ার পরে 2 থেকে 3-এ আসছে। 2 থেকে 3-এ এখানে লিকুইড ইন্টারকুলারের মাধ্যমে কিছুটা কি হয়েছে, ঠান্ডা হয়ে সম্পৃক্ত লাইনে চলে আসছে। সম্পৃক্ত লাইনে চলে আসার পরে আবার 3 থেকে 4-এ চলে গেছে, আরেকটা কম্প্রেসর, হাই প্রেশার কম্প্রেসর চলে গেছে, তাই না? হাই প্রেশার কম্প্রেসর চলে গেছে,
তারপর হাই প্রেশার কম্প্রেসর থেকে আবার কন্ডেন্সারের মাধ্যমে ঘনীভূত হয়ে সম্পৃক্ত তরলে পরিণত হয়ে গেছে। পরিণত হওয়ার পর এখানে একটা এক্সপানশন ডিভাইস, এই 5 থেকে এখানে একটা এক্সপানশন ডিভাইস, 5 থেকে সরাসরি 6 চলে গেছে, কিন্তু এখানে মাঝখানে দুইটা এক্সপানশন ডিভাইস আছে। দেখো এখান থেকে তোমার এই 5 থেকে এখান পর্যন্ত একটা এক্সপানশন করছে, একটা এক্সপানশন ডিভাইস, তারপরে এখান থেকে আরেকটা এক্সপানশন ডিভাইস আর এক্সপানশন করছে, ঠিক আছে, এই দ্বিতীয় এক্সপানশন ডিভাইস এক্সপানশন করছে। তারপরে 6 থেকে কোথায় চলে আসছে, 6 থেকে 1-এ চলে আসছে। হ্যাঁ, আরেকটা এইটা ইভ্যাপোরেটরের মাধ্যমে বাষ্পীভূত হয়েছে 6 থেকে 1-এ, আবার তারপরে কম্প্রেসরে পুনরায় চলে গেছে। তাহলে এখানে এই H1, H3, H2, H4 এই মানগুলি বের করাটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, কারণ এগুলি মান দিয়ে আমরা বিভিন্ন সমস্যার সমাধানগুলো করব। হ্যাঁ, তো এটা ড্র করা শিখতে হবে প্রথমে, কারণ ড্র ঠিক মতো না করতে বলে তুমি তো মান ঠিক মতো বের করতে পারবে না। তাহলে আমরা পরেরটাতে চলে যাই। এখানে ওই ইন্টারকুলার সহ বাষ্প সংকোচন পদ্ধতির বর্ণনা দেওয়া আছে, তো বর্ণনাটা আমরা দেখলাম। এটাতে কোপ বৃদ্ধি পায়, এটা আমরা জানি, একটু আগে আমরা দেখেছি কোপ বৃদ্ধি পায়, যেহেতু কম্প্রেসর ওয়ার্ক ডান কমায় দেয় সেহেতু কোপ বৃদ্ধি পায়। 2.5 ওয়াটার ইন্টারকুলার এবং লিকুইড সাবকুলার ব্যবহৃত 2 ধাপে সংকোচন পদ্ধতি। এখানে দেখো আগের দুইটা চিত্র থেকে এই চিত্রটা আবার ভিন্ন, তাই না? এখানে দেখো ওয়াটার ইন্টারকুলার ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু ফ্লাশ চেম্বার বা লিকুইড ইন্টারকুলার নাই। তাহলে এখানে কি ব্যবহার করেছে, ওয়াটার ইন্টারকুলার, একটা কম্প্রেসর থেকে আরেকটা কম্প্রেসর আসার মধ্যে ওয়াটার ইন্টারকুলার ব্যবহার করা হয়েছে, তারপরে কন্ডেন্সার, তারপর লিকুইড সাবকুলার এখানে একটা ব্যবহার করা হয়েছে, তারপরে এক্সপানশন ডিভাইস, তারপরে অ্যাজ ইউজুয়াল ইভাপোরেটর কম্প্রেসর, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 থেকে 2-এ প্রথমে লো স্টেজ কম্প্রেসর কাজ করছে, তারপরে 2 থেকে 3-এ এই হিটটা কে কমাইছে, এই ওয়াটার ইন্টারকুলার কমাইছে। ওয়াটার সাপ্লাই হতেছে এই ইন্টারকুলারের ভিতর দিয়ে, ফলে এটার বাষ্পের কি হিটটা কমে আসছে। হিটটা কমে আসলে কি লাভ হইতেছে, আমাদের কপ বৃদ্ধি পাচ্ছে, তাই না? তারপরে 3 থেকে 4 আরেকটা কম্প্রেসরে ঢুকে গেছে, আরেকটা কম্প্রেসরে ঢুকে কম্প্রেশন হয়েছে 3 থেকে 4। তারপরে 4 থেকে 5-এ যখন আসছে তখন কন্ডেনসেশন হয়েছে। কন্ডেনসেশনের পরে এখানে দেখো কি হয়েছে, লিকুইড সাবকুলার ব্যবহার করা হয়েছে। এখানে কন্ডেনসেশনের পরে 5 থেকে আবার 6 আসছে, তাই না? 5 থেকে 6 কি করছে, এই লিকুইড সাবকুলার এই কাজটা করছে। কি কাজ করছে, এখানে সে রেফ্রিজারেটিং ইফেক্ট বৃদ্ধি করছে। দেখো যদি শুধুমাত্র 5 পর্যন্ত আসতাম তাহলে এই বরাবর আসতো, তাহলে 5 থেকে 6 আসছে মানে এই অংশটুকু বৃদ্ধি পাইছে, এই অংশটুকু বৃদ্ধি পাওয়া মানে রেফ্রিজারেটিং ইফেক্ট বৃদ্ধি পাইছে, এটাও কি করছে, আমাদের কপ বৃদ্ধি করছে। তাহলে 5 থেকে 6 কি করছে, লিকুইড সাবকুলার এই সাবকুলিং ঘটাইছে, ফলে কোপ বৃদ্ধি পাইছে। তারপরে 6 থেকে 7-এ কি ঘটছে, এক্সপানশন হয়েছে। এখানে দেখো প্রেশার কমে গেছে 6 থেকে 7-এ, 6-এ দেখো উপরে ছিল, 7-এ নিচে চলে আসছে। তাহলে 6 থেকে 7-এ কি হয়েছে, এক্সপানশন ডিভাইসে প্রেশার কমে গেছে। প্রেশার আমরা কেন কমাই, বয়লিং পয়েন্টটা কমানোর জন্য কমাই, যাতে নিম্ন তাপও সে বাষ্পীভূত হতে পারে। তারপরে 7 থেকে কোথায় আসছে, 7 থেকে 1-এ আসছে। তাহলে 7 থেকে 1-এ কার কাজ আমরা জানি, ইভ্যাপোরেটরের কাজ। 7 থেকে 1-এ ইভ্যাপোরেশন হয়েছে, তারপরে আবার পুনরায় 1 থেকে 2-এ চলে গেছে, পুনরায় আবার প্রথম কম্প্রেসর, তারপরে ওয়াটার ইন্টারকুলার, হাই কম্প্রেসর। এইভাবে তোমরা এটা সহজে বর্ণনা করতে পারবা। এখানে দুইটা ঘটনা ঘটছে, এখানে যেমন ওয়ার্ক ডাউনও কমছে, আবার কি এখানে রেফ্রিজারেটিং ইফেক্টও বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা কোপ দুই দিক দিয়ে বৃদ্ধি পেয়েছে, তাই না? আচ্ছা, এখানে বর্ণনা দেওয়া আছে যে রেফ্রিজারেটিং ইফেক্ট বৃদ্ধি পেয়েছে, তারপরে এখানে কোপ বৃদ্ধি পেয়েছে। তো এই বর্ণনাটা বইতে দেওয়া আছে, তোমরা পড়ে নিবা, ঠিক আছে। এখানে দেখো আরেকটা 2.6 ওয়াটার ইন্টারকুলার, লিকুইড সাবকুলার, লিকুইড ফ্লাশ চেম্বার ব্যবহৃত 2 ধাপে সংকোচন পদ্ধতি। এখানে দেখো এটা আগের চিত্রগুলির চেয়েও ভিন্ন, কারণ এখানে আবার লিকুইড ওয়াটার ইন্টারকুলার ব্যবহার করা হয়েছে, লিকুইড সাবকুলার ব্যবহার করেছে, আবার ফ্লাশ চেম্বারও ব্যবহার করেছে, ঠিক আছে। তাহলে আগের চিত্রগুলির চেয়ে এটা একটু ভিন্ন। তাহলে প্রত্যেকটা চিত্র কিন্তু ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা চিত্রের ডেফিনিশন ভালোভাবে সংজ্ঞা জানতে হবে এবং এইচ এর মানগুলি বের করা শিখতে হবে, ঠিক আছে, পিএইচ ডায়াগ্রাম থেকে। তো এখানে দেখো প্রথম কম্প্রেসর, লো কম্প্রেসর, এটা নিচেরটা,
তারপরটা হচ্ছে হাই, এটা পিএইচ ডায়াগ্রামের উপরেরটা, তাই না? দুইটা কম্প্রেসরে এখানে দেখো 1 থেকে 2 এ প্রথম কম্প্রেসর 1 থেকে 2, তারপরে কোথায় আসছে 2 থেকে 3 এ আসছে, অর্থাৎ 2 থেকে এই যে দেখো 3 এর পজিশনটা দেখা যাচ্ছে, 2 থেকে 3 এ আসছে, 2 থেকে 3 এ কি করছে, ওয়াটার ইন্টারকুলার ঠান্ডা করছে, তাই না? তারপর 3 থেকে আবার 4 এ আসছে, তো 3 থেকে 4 আসছে আরও ঠান্ডা হয়েছে। কীভাবে ঠান্ডা হয়েছে, মানে হিট ছেড়ে দিছে। এইটা এই যে ফ্লাশ চেম্বার থেকে যে বাষ্পটা আসছে সেই বাষ্পর মাধ্যমে কি হয়েছে, আরেকটু ঠান্ডা হয়েছে। কারণ ফ্লাশ চেম্বার থেকে যে বাষ্পটা আসে তোমরা জানো বাষ্পটা উপরের দিকে থাকে, তাই না? আর লিকুইডটা ভারী থাকে যেহেতু নিচের দিকে থাকে, তো বাষ্পটা উপরের দিকে থাকে বিধায় উপর দিকে চলে যাবে, আর লিকুইডটা ভারী থাকে নিচের দিকে চলে আসবে। তোমরা বোতল দেখবা, পানির বোতল উল্টায় দেখবা যে অর্ধেক ভুইরা উল্টায় দেখবা যে বাষ্পটা সবসময় উপরের দিকে যায়, আর লিকুইডটা ভারী বিধায় এটা নিচের দিকে আসে। তো এটা এই ফ্লাশ চেম্বারের সেই টেকনিক ব্যবহার করা হয়েছে। এখানে যে লিকুইডটা থাকবে সেই লিকুইডটা এই যে 8 থেকে 10-এ চলে যাবে, আর যেটা ভ্যাপার অবস্থায় থাকবে সেগুলি এই উপর দিকে 9 নম্বরে চলে যাবে। 9 নম্বরে চলে গিয়ে এখান থেকে এই যে আমাদের কম্প্রেসর ওয়ার্ক ডানটা কমাবে, কম্প্রেসরটা ওয়ার্ক ডান কমাবে, ফলে আমাদের কোপ বৃদ্ধি পাবে, তাই না? তো এখানে ফ্লাশ চেম্বারে এখানে 3 থেকে 4-এ এখানে আরেকটু হিট কমে আসছে, তারপরে 4 থেকে 5-এ আরেকটা কম্প্রেসর ঢুকে গেছে, 4 থেকে 5-এ আরেকটা কম্প্রেসরে কম্প্রেশন হয়েছে। কম্প্রেশন হওয়ার পরে তারপরে 5 থেকে 6 আসছে, 6 কি কন্ডেন্সেশন হয়েছে। কন্ডেন্সেশনের পরে এখান থেকে আবার আরেকটু বাঁ পাশে চলে আসছে, অর্থাৎ সাবকুলিং হয়েছে। তোমরা যদি পূর্বের ভিডিওগুলি দেখো তাহলে সাবকুলিং, সুপার হিটিং এগুলি তো বুঝতে পারবা, তা না হলে এগুলি সমস্যা হবে একটু। তো 6 থেকে 7-এ এখানে আবার সাবকুলিং হয়েছে, দেখো 6 থেকে 7-এ এখানে একটা লিকুইড সাবকুলার ব্যবহার করা হয়েছে 6 থেকে 7-এ। এটা তোমরা জানো, এগুলি রেফ্রিজারেটিং ইফেক্ট বৃদ্ধি করে, কপ বৃদ্ধি করে। তারপরে 7 থেকে 8-এ আসছে, একটা এক্সপানশন ডিভাইসের কাজ করছে। তারপরে এই ফ্লাশ চেম্বার আমাদের কি কাজ করছে, এখানে রেফ্রিজারেটিং ইফেক্ট বৃদ্ধি করছে। আবার ফ্লাশ চেম্বার কি করছে, এখানে কম্প্রেসর ওয়ার্ক ডাউনও কমায় দিচ্ছে, কারণ এই পাশে এই যে 8 থেকে 9-এ গেছে, 9-এ যাওয়ার ফলে এখানে যে 3 নম্বর পজিশনে ছিল 3 থেকে 4-এ নিয়ে আসছে, 3 থেকে 4-এ নিয়ে আসছে, মানে হিট আর একটু কমায় দিছে, তার কম্প্রেসর ওয়ার্ক ডান কমায় দিছে। তাহলে ফ্লাশ চেম্বার তোমরা এখন সংজ্ঞা বলতে পারবা ফ্লাশ চেম্বার কী কাজ করে, যে কম্প্রেসর ওয়ার্ক ডান কমায় দেয়, তারপরে রেফ্রিজারেটিং ইফেক্ট বৃদ্ধি করে, তাই না? তাহলে এখানে দেখো রেফ্রিজারেটিং ইফেক্ট বৃদ্ধি করছে, 8 থেকে 10-এ আসছে, 10-এ আসার পরে আরেকটা এক্সপানশন ডিভাইস E2, এই এক্সপানশন ডিভাইসের মাধ্যমে 10 থেকে 11-তে আসছে, 11 থেকে আবার কোথায় গেছে, আবার আরেকটা ইভ্যাপোরেটর ঢুকে গেছে, 11 থেকে 1-এ চলে আসছে, তার মানে আরেকটা ইভ্যাপোরেটর চলে আসছে, ইভ্যাপোরেশন হয়েছে, তারপরে আবার কম্প্রেসর ঢুকে গেছে। ঠিক আছে, তাহলে এই চিত্রটাও তোমরা শিখবা। আমি আশা করতেছি তোমরা ভালোভাবে বুঝতে পারতেছো, আর আমার সাউন্ড ঠিক শোনা যাচ্ছে কি না বুঝতে পারতেছি না। আচ্ছা, তারপরে এখানে বর্ণনা দেওয়া আছে, রেফ্রিজারেটিং ইফেক্ট বৃদ্ধি পায়, হ্যাঁ, কম্প্রেসর ওয়ার্ক ডান কমে, কপ বৃদ্ধি পায়, এগুলি তোমার বইতেও দেওয়া আছে, তোমরা পড়ে নিবা। তারপরে দেখো 2.7 বলা আছে ওয়াটার ইন্টারকুলার ব্যবহৃত 3 ধাপে সংকোচন পদ্ধতি। তাহলে 3 ধাপে এখন সংকোচন করব আমরা। 3 ধাপে দেখো, 3 ধাপে সংকোচন পদ্ধতি এখানে চিত্রে দেওয়া আছে। একটা কম্প্রেসর লো, তারপরে মাঝখানেরটা, তারপরে ইন্টারমিডিয়েট পজিশন, তারপরে হচ্ছে হাই প্রেশার কম্প্রেসর। তাহলে এই 3টা কম্প্রেসরের মাঝখানে কি ব্যবহার করা হয়েছে, 2টা ওয়াটার ইন্টারকুলার ব্যবহার করা হয়েছে। ওয়াটার ইন্টারকুলার ব্যবহারের ফলে এই যে দেখো 2 থেকে 3-এ আসছে, এখানে কম্প্রেসর ওয়ার্ক ডান কমছে, 4 থেকে 5-এ আসছে, এখানে কম্প্রেসর ওয়ার্ক ডান কমছে, কমে দেখো কত ছোট হয়ে গেছে এগুলি। তাহলে এই অংশটুকু কাজ কি হয়েছে, আমাদের এই অংশটুকুর কাজ কমে আসছে, তাই না? আমরা যদি একটা কম্প্রেসর ব্যবহার করতাম 3টা না ব্যবহার করে, তাহলে আমাদের এখান থেকে সরাসরি এই জায়গায় যাইতে হইতো। হ্যাঁ, এখন আমরা এইখানে না গিয়ে আমাদের এখানে দেখো কতটুকু ওয়ার্ক কমে গেছে, তাই না? কতটুকু ওয়ার্ক কমে গেছে। তাহলে এই ওয়ার্ক কমে গেছে মানে কি, কম্প্রেসরের ব্যয় কমে গেছে, তারপরে কম্প্রেসরের কোপ বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে এখানে 3টা স্টেজে ব্যবহার করা হয়েছে। এগুলি সাধারণত নিম্ন তাপমাত্রা আনয়নের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, তারপর 6 থেকে 8-এ কন্ডেন্সেশন হয়েছে, এক্সপানশন হয়েছে, এক্সপানশনের পরে আবার ইভ্যাপোরেশন হয়েছে। ঠিক আছে, তো তোমরা আশা করি বুঝতে পারতেছো। এরপর আমরা চলে যাই, এটা এখানে বর্ণনা দেওয়া আছে, এটা বর্ণনা তোমাদের বইতেও দেওয়া আছে। 2.8-এ এখানে প্রবলেম সলভ করব আমরা। এখন দেখি একটা, এখানে বলা আছে একটি 2 স্টেজ কম্প্রেসরের 20 কেজি পার মিনিট অ্যামোনিয়া 1.4 বার
সম্পৃক্ত বাষ্প হতে 10 বার আর কন্ডেন্সিং চাপে সংকুচিত করতে কি পরিমাণ পাওয়ার লাগবে? ইন্টারকুলারের তরল হিমায়কের চাপ 4 বার। ধরো কন্ডেন্সারের সম্পৃক্ত তরল এবং ইভাপোরেটরে সম্পৃক্ত বাষ্প বের হচ্ছে, তবে ইন্টারকুলারে ব্যবহার করা না হয় তাহলে কি পরিমাণ পাওয়ার লাগবে? এগুলো আমাদের বের করতে হবে। তাহলে এখানে 2 স্টেজ কম্প্রেশনের অ্যামোনিয়ার এখানে মাস ফ্লো রেট বলা আছে 20 কেজি পার মিনিট 1.4 বার। দেখো এখানে চিত্রে 1.4 বার বলা আছে, এই যে 1.4 বার। তারপরে 10 বারের কথা বলা আছে, কন্ডেন্সারের 10 বারের কথা বলা আছে। তারপরে ইন্টারকুলারে যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে প্রেশার বলা হয়েছে 4 বার। তো এখানে দেখো 4 বার দেওয়া আছে, তাই না? এখানে এই পিএইচ ডায়াগ্রাম থেকে, তাহলে অ্যামোনিয়ার পিএইচ ডায়াগ্রাম থেকে তোমরা এই বার ইন্ডিকেট করে তোমরা এই রেখাগুলি পেয়ে যাবা। রেখাগুলি পেয়ে গেলে এখান থেকে কম্প্রেশন ড্র করবা, যেহেতু এখানে বলা আছে সম্পৃক্তের কথা, তাহলে সম্পৃক্তর বেশি যাওয়া দরকার নাই। এখানে সাবকুলিং সুপারহিটিং বলা নাই, সেহেতু এখানে সম্পৃক্ত থেকেই তোমরা শুরু করবা 2 থেকে 3, 1 থেকে 2, তারপরে 3 থেকে 4, এখান থেকেই শুরু করবা, ঠিক আছে? তারপর আবার বলা আছে যদি ইন্টারকুলার ব্যবহার না করা হয় তাহলে কি পরিমাণ পাওয়ার লাগবে। তো ইন্টারকুলার ব্যবহার না করা হলে তখন এই 2 থেকে এই 2 প্রাইম পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? বোঝা যাইতেছে? তাহলে এখান থেকে আমরা মানগুলি নিয়ে আসব সরাসরি। আর মানগুলি দেওয়া না থাকলে চার্ট দেওয়া থাকবে, আর চার্ট দেওয়া না থাকলে মান দেওয়া থাকবে, এটা তোমরা জানো। তাহলে দেওয়া আছে M1 মাস ফ্লো রেট 20 কেজি পার মিনিট, তারপরে পিই ইভাপোরেটর প্রেশার 1.4 বার, কম্প্রেশন প্রেশার 10 বার। তারপরে এখানে দেখো P2 = P3 = P4 = 4 বার। এগুলি সমান, এগুলি একই চাপ। তাহলে ওখান থেকে আমরা মানগুলি নিয়ে আসছি। H1 = 1400 কিলোজুল পার কেজি, H3 11,428। এখানে ভুল আছে, এটা 1428 হবে, হ্যাঁ তোমরা একটু ঠিক করে নাও। এখানে আমরা ঠিক করে নিলাম, এটা 1428 হবে। আর এখানে এন্ট্রপির মান দেওয়া আছে। তা আমরা জানি কন্ডেন্সার দিয়ে প্রবাহিত হিমায়কের ভর M2 = M1 ইন্টু H2 - H5 ডিভাইডেড বাই H3 - H5, এটা সূত্র। তো সেই সূত্রের মানগুলি এখানে আমরা বসায় দিছি, বসায় দিলে এখানে M2 দ্বিতীয়টা দিয়ে প্রবাহিত হিমায়কের মাস ফ্লো রেট বের হয়ে গেছে M2। তারপর দেখো লো প্রেশার দ্বারা কম্প্রেসরের কাজ M1 হোল ইন্টু H2 - H1। লো প্রেশার হলো H2 - H1। আর এখানে আমরা জানি M1 কত 20, এখানে 20 কেজি পার মিনিট। আর H2 এই মান 1527, আর H1 হচ্ছে 1400। তো এটা বিয়োগ করে মাল্টিপ্লাই করলে এটা আসে, লো প্রেশারের কাজ চলে আসে। তারপর দেখো হাই প্রেশার কর্তৃক কম্প্রেসরের কাজ, তাহলে M2 আমরা একটু আগে বের করছি। তো M2 হাই প্রেশার কাজ হচ্ছে H4 - H3। H3 এর মান দেওয়া আছে, এখান থেকে মান বসা দিয়ে আমরা মান বের করে ফেলছি। তাহলে দুইটা কম্প্রেসর কাজই আমরা পেয়ে গেলাম। তো দুইটা কম্প্রেসর কাজ টোটাল কাজ হবে, এই দুইটা কম্প্রেসরের কাজকে যোগ করে দিলাম, ঠিক আছে? তাহলে প্রয়োজনীয় পাওয়ার যেহেতু এখানে কিলোজুল পার মিনিট আসছে, তাহলে কিলোজুল পার মিনিটকে সেকেন্ডে করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করে দিয়েছি, 60 দিয়ে ভাগ করলে এটা কিলোজুল পার সেকেন্ড চলে আসছে। কিলোজুল পার সেকেন্ড ইজিক্যাল টু তোমরা জানো 80 কিলোওয়াট, তাহলে এটা 86.5 কিলোওয়াটে চলে আসছে। আর যদি আমরা ইন্টারকুলার ব্যবহার না করি তাহলে দেখো আমাদের কোপ বেশি কম্প্রেসরের পাওয়ারটা বেশি প্রয়োজন হয়। দেখো এখানে 92 কিলোওয়াট আর এখানে 86 কিলোওয়াট। তাহলে ইন্টারকুলার ব্যবহার ফলে কি হয়েছে, আমাদের কম্প্রেসরের ওয়ার্কটা কমে গেছে। দেখো এখানে 2 থেকে 2 প্রাইমে চলে আসছে। 2 প্রাইমের H2 হচ্ছে 1676 কিলোজুল পার কেজি। তাহলে হাই প্রেশার কম্প্রেসর দ্বারা কৃত কাজ M1 H2 প্রাইম মাইনাস H2। তাহলে এই H2 প্রাইমের মানটা এখানে আমরা বসায় দিছি, আর H2 এর মানটা দেওয়া আছে 1527। তাহলে এটা আসে 2980 কিলোজুল পার মিনিট। তাহলে লো প্রেশারের কাজ তো ঠিকই থাকবে, শুধু এই যে আমাদের এখানে হাই প্রেশারের ওয়ার্কটা বেড়ে গেছে। তাই এই দুইটা যোগ করলে আমাদের এখানে 5220 কিলোজুল পার মিনিট আছে।
এটাকে আবার সেম একইভাবে মিনিটকে সেকেন্ডে নিতে গেলে 60 দিয়ে ভাগ করছি, ভাগ করলে কিলোজুল পার সেকেন্ড আসছে, কিলোজুল পার সেকেন্ড ইজিক্যালটা আমরা জানি কিলোওয়াট, তাহলে 92 কিলোওয়াট আসছে। দেখো এখানে ডিফারেন্সটা, এখানে যদি আমরা ইন্টারকুলার ব্যবহার করছি ফলে আমাদের দেখো 86.5 কিলোওয়াট লাগতেছে, আর ইন্টারকুলার ব্যবহার না করলে আমাদের লাগবে হচ্ছে 92 কিলোওয়াট। তাহলে কম্প্রেসর ওয়ার্ক ডান কি করে, ইন্টারকুলার বৃদ্ধি করে, এই কম্প্রেসর ওয়ার্ক ডান কমায়, ফলে আমাদের কপ বৃদ্ধি পায়। ঠিক আছে, কম্প্রেসরে কাজ কম লাগে। তাই আশা করি তোমরা বুঝতে পারতেছো। আজকে এই পর্যন্তই, আর আমার একটু লেট হয়ে গেছে, আমি আসলে এটাও টেকনিক্যাল প্রবলেম। তোমরা ভালো থাকো, স্টে হোম, বি সেফ, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। আর এই ক্লাসগুলো আমরা পুনরায় দেখতে ভিজিট করব onlinetivet.com এই ওয়েবসাইটে। ধন্যবাদ সকলকে।